গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফি সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, বিগত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে অষ্টম অধ্যায়ে রয়েছে কি না পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা ইতিমধ্যেই কোন কোন বিষয়গুলো সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো কোন কোন বিষয় সম্পর্কে আমরা জেনেছি পশ্চিমবঙ্গের? ভেরি গুড। আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে বিস্তারিত জেনেছি। গত ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গের জলসম্পদ সম্পর্কে, অর্থাৎ নদ নদী বাদে যে পুকুর, খাল, বিল বা বিভিন্ন জলাশয় যে রয়েছে, ভৌমজল বা ভূগর্ভস্থ যে জল, এই সব জলের পরিমাণ সম্পর্কে কিন্তু আমরা বা বর্তমানে এগুলোর দ্বারা কিভাবে সুবিধা হচ্ছে বা বর্তমানে কোন কোন অসুবিধার সম্মুখীন হচ্ছে জলসম্পদ ইত্যাদি সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তবে পশ্চিমবঙ্গ জলসম্পদও কিন্তু আমি নদ নদীর মতোই তোমাদের সাথে দুটো পার্টে আলোচনা করব। আজকে তার প্রথম পার্ট শুরু করব। তার আগে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম স্টুডেন্ট? পশ্চিমবঙ্গের নদ নদী। নিশ্চয়ই তোমরা আহ, যথেষ্ট পরিমাণে বইটা দেখেছো বা পড়েছো। তাহলে চলো দেখি কতকগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদের জানার চেষ্টা করি তোমরা কেমন পড়াশোনা করছো। আচ্ছা, কেউ আমাকে বলো তো, ভারতের যে জাতীয় নদী তার নাম কি? ভেরি গুড, ভারতের জাতীয় নদী কিন্তু হলো গঙ্গা নদী। এবং ভারতের প্রধান নদী সেটা কি? সেটাও গঙ্গা নদী। এবারে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের জাতীয় নদী কোনটি বা পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি, তখন তোমরা কি বলবে? ভেরি গুড, ভাগীরথী হুগলি নদী, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গের যেটা প্রধান নদী সেটা কিন্তু ভাগীরথী হুগলি নদী। দেখো, ভাগীরথী হুগলি নদী কিন্তু গঙ্গা নদীর একটি শাখা, যেটি গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে প্রবেশ করেছে? ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদ। সেখান থেকে এই নদীর নাম হয়েছে কিন্তু কি না গঙ্গা নদী। মাত্র 20 কিলোমিটার পথ কিন্তু গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর পদ্মা নামে কিন্তু সেই নদীটি বাংলাদেশে প্রবেশ করে। এরপর শাখা নদী ভাগীরথী হুগলি, যেটি পশ্চিমবঙ্গে প্রায় কত কিলোমিটার? 500 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। ভাগীরথী হুগলি নদী একটাই নদী, অর্থাৎ এই যে আহ, মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত এই নদীটির নাম ভাগীরথী নদী এবং তার পর থেকে একদম মোহনা পর্যন্ত। মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তাই মোহনা পর্যন্ত যে অংশটা সেটা কি নামে পরিচিত? না হুগলি নদী। তোমরা নিশ্চয়ই কলকাতা শহরের পাশে যে নদী রয়েছে হুগলি নদী, সেটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। তাহলে এই হুগলি নদীর তীরে কিন্তু আমাদের বিখ্যাত শহর কলকাতা গড়ে উঠেছে এবং তার উল্টো দিকে যে শহর হাওড়া, সেটাও কিন্তু এই হুগলি নদীর তীরে গড়ে উঠেছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা পশ্চিমবঙ্গের যে নদ নদী সেটা শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখেছিলাম যে মূলত উৎপত্তি, তার প্রবাহ ইত্যাদির উপর ভিত্তি করে 5টা প্রধান ভাগে কিন্তু একে ভাগ করা যায়। কি কি ভাগ বলতো? এক হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি, 1 নম্বর ভাগ। দ্বিতীয় ভাগ কি? উত্তরবঙ্গের বা পার্বত্য অঞ্চলের নদ নদী। 3 নম্বর ভাগটা কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চলের নদ নদী। 3 নম্বর ভাগ ছিল। এরপর 4 নম্বর ভাগ ছিল কি না ভাগীরথী নদীর পূর্ব দিকের নদ নদী সমূহ। আর শেষ ভাগ বা 5 নম্বর ভাগটা ছিল কি সক্রিয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবন অঞ্চলের নদ নদী। এই 5টা ভাগ সম্পর্কেই কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম। কোন অঞ্চলে বা কোন এই ভাগে কোন নদী পড়ছে সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। বলো তো তাহলে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? ভেরি গুড, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কিন্তু হলো দামোদর নদী। এই মালভূমি অঞ্চলে কিন্তু আরো অনেকগুলি বিখ্যাত নদী রয়েছে। কোন কোন নদী রয়েছে বলো তো? বলো। ভেরি গুড, মালভূমি অঞ্চলে রয়েছে
ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, হলদি নদী, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মালভূমি অঞ্চলের নদ নদী। এবারে এই যে তোমাদের আমি বললাম রূপনারায়ণ, কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত বলতো? বলো। একদম ঠিক বলেছে যে ভাগীরথী, সরি, রূপনারায়ণ নদীটা কিন্তু হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী, এই দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। এই পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলো বেশিরভাগ ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে এবং ঢাল বরাবর পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী অথবা হুগলি, এই যে নদী রয়েছে সেই নদীর সাথে কিন্তু সে মিলিত হয়েছে এবং এর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গে যে একেবারে দক্ষিণ দিকে সুন্দরবন অঞ্চলের কি রয়েছে না বঙ্গোপসাগর, সেখানে পতিত হয়েছে। তাই তো? এবারে তোমরা আমাকে বলো যে উত্তরবঙ্গের নদ নদীগুলি কি কি? তিস্তা, ভেরি গুড। আর তিস্তা, তোরসা, জল জলঢাকা, মহানন্দা, এগুলো কি উত্তরবঙ্গের প্রধান প্রধান নদী? বলতো উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয়? ভেরি গুড। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কিন্তু তিস্তাকে। তাই তো? এরপরে দেখো রয়েছে এই যে তিস্তা নদী, তিস্তা নদী কোথায় উৎপন্ন হয়েছে? সিকিমের জম্মু হিমবাহ থেকে কিন্তু তিস্তা নদী উৎপন্ন হচ্ছে। এরপর কিছুটা প্রভাবিত হওয়ার পর দক্ষিণ দিকে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এই তিস্তা নদী। অপরদিকে তোর্সা নদী তিব্বত ও ভুটানের সীমান্তে কোন উপত্যকা থেকে বলতো উৎপত্তি লাভ করেছে? চুম্বি উপত্যকা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। তাই তো? তাহলে তোমরা উত্তরবঙ্গের নদ নদী এবং দক্ষিণবঙ্গের নদ নদী, এই দুটি নদ নদীর পড়ে কিছু বৈশিষ্ট্য কিন্তু তোমাদের জানতে হবে। বলো উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য কি? ভেরি গুড, খুব ভালো বলেছে যে নদীগুলি চিরপ্রবাহী, মানে সারা বছর জল থাকে। কেন থাকে? কারণ হিমবাহ দ্বারা কিন্তু এই নদীগুলো পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়েছে। ফলে হিমবাহ যে গলন বা বরফের গলনের ফলে যে জল অনবরত আসছে, ফলে নদীগুলি চিরপ্রবাহী। আর কি? ভেরি গুড, নদীগুলি কিন্তু উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে নদীর ভূমির ঢাল অনুসারে কিন্তু দক্ষিণ দিকে প্রবেশ করেছে। তাই তো? আচ্ছা, অপরদিকে মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কি বলতো? চিরপ্রবাহী নয়, খুব ভালো বলেছো, কারণ এগুলো কিন্তু কেবলমাত্র বর্ষার সময় জল লক্ষ্য করা যায়। এছাড়া মালভূমি অঞ্চলের নদীগুলো কিন্তু অগভীর হয়, কেবলমাত্র বর্ষাকালে যখন জলটা জমে তখন কিন্তু বন্যারও সৃষ্টি হয়। এগুলো উত্তরবঙ্গ এবং মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য। এছাড়া আমরা কি পড়েছিলাম যে ভাগীরথীর পূর্ব দিকের নদীগুলি, তাই তো? বলতো ভাগীরথীর পূর্ব দিকে কোন কোন নদী রয়েছে? ভেরি গুড। ভৈরব, জলঙ্গি, মাথাভাঙা, কালিন্দী, এগুলো কিন্তু ভাগীরথী নদীর পূর্ব দিকের নদ নদী। এই যে নদীগুলি বেশিরভাগ সৃষ্টি হয়েছে কোথায় জানো? বাংলাদেশের যে পদ্মা নদী সেখান থেকে সৃষ্টি হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। আচ্ছা, এরপরে আমরা লাস্টে দেখেছিলাম যে সুন্দরবন অঞ্চলের নদ নদী বা বদ্বীপ, সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদী। কয়েকটা নদীর নাম বলো তো? গোসাবা, ভেরি গুড। মাতলা, পিয়ালি, ঠাকুরুন, রায়মঙ্গল, সপ্তমুখী, বুড়িগঙ্গা, এগুলো কিন্তু সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য। দেখো সুন্দরবন অঞ্চলের নদ নদী যে জানলাম আমরা, এগুলো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, কি বলতো? এই নদীগুলিতে কিন্তু প্রায়শই জোয়ার ভাটা লক্ষ্য করা যায়, যায় তো? আচ্ছা, আর কি? না, এখানকার জল কেমন? লবণাক্ত জল। এবং উজান স্রোত কিন্তু এই নদীগুলিতে লক্ষ্য করা যায়। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে কিন্তু চওড়া খাড়ি লক্ষ্য করা যায়। মনে থাকবে? তাহলে এই বিষয়গুলো সম্পর্কেই আমরা গত ক্লাসে কম বেশি জেনেছি। তোমাদের অনেকেরই পড়া মুখস্থ হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। এবারে আজকে আমরা পশ্চিমবঙ্গের জল সম্পদের মধ্যে কিন্তু যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, পশ্চিমবঙ্গের জলসম্পদের সংক্ষিপ্ত পরিচয়। আমাদের রাজ্যের পার্বত্য ও মালভূমি অঞ্চল বাদ দিলে
বাকি সুবিশাল অংশ হলো গভীর পলিমাটির সমভূমি। তাহলে আমরা যখন ভূপ্রকৃতি পড়েছিলাম তখন দেখেছিলাম যে মালভূমি অঞ্চল কোথায়? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, এবং পার্বত্য অঞ্চল হচ্ছে উত্তরে, এবং বাদবাকি যে অংশ সেটা কিন্তু সমতল ভূমি। আর এই সমতল ভূমি যে প্রধান যে মাটি সেটা কি? পলিমাটি। অর্থাৎ এই সমভূমি অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ পলিমাটি দ্বারা গঠন হয়েছে। রাজ্যে রয়েছে ২৬টিরও বেশি নদী অববাহিকা, যার মধ্যে অসংখ্য ছোট, বড় ও মাঝারি কিন্তু নদী রয়েছে। জলসম্পদ মানে কি? তার মধ্যে নদীও পড়ছে। এছাড়া রয়েছে অসংখ্য ডোবা, পুকুর, দিঘি, খাল, বিল, জলাভূমি রয়েছে। পশ্চিমবঙ্গ বৃষ্টির পরিমাণও কিন্তু কম হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়। তাই তো? গড় বৃষ্টিপাত কত? না ২০৭ সেমির বেশি। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় তোমরা জানো? কোথায় বলো তো? ভেরি গুড। বক্সা ডুয়ার্সে, তাই না? তোমরা পড়েছিলে পশ্চিমবঙ্গের যখন পরিচয় পড়ছিলাম তখন তোমরা জেনেছিলে যে পশ্চিমবঙ্গের বক্সা ডুয়ার্সে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। অতএব তোমরা ভাবছো যে এত জল যখন আছে তাহলে পশ্চিমবঙ্গে জলসম্পদের সমস্যা হয়তো কিছুই নেই, কিন্তু না। পশ্চিমবঙ্গের জলসম্পদের সমস্যা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে সেচ দপ্তর রয়েছে, অর্থাৎ যারা এই জলসম্পদ নিয়ে গবেষণা করে, দেখভাল করে, তারা কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে প্রদান করেছে। তা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বর্তমানে এই যে জলসম্পদ সেটা কিন্তু সংকটে পড়ে যাচ্ছে। তাহলে জল আমরা কিন্তু যথেচ্ছ পরিমাণে ব্যবহার করে থাকি, থাকি তো? তাহলে সেই জলটা কিন্তু যথেচ্ছ পরিমাণে ব্যবহার করলে হবে না। তোমার যেটুকু দরকার সেটুকুই কিন্তু ব্যবহার করতে হবে। জল নষ্ট করা যাবে না। কারণ ভবিষ্যতে কিন্তু এই জল সংকটটা আরো মারাত্মক হয়ে দেখা দিতে পারে। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সেচ দপ্তর রয়েছে, সেই সেচ দপ্তর থেকে বিভিন্ন সচেতনতামূলক প্রচার বা উম জল যাতে অপচয় না হয়, জলাশয় যাতে ডোবানো বা জলাশয়, দেখবে বর্তমানে জলাশয় বুঝিয়ে দেওয়া হয়। বড়, বড় ফ্ল্যাট, বাড়ি তৈরি করা হয়, বড়, বড় জলাভূমি বুঝিয়ে দেওয়া হয়। এতে কি হয়? একদিকে যেমন পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট হয়, অন্যদিকে এই জলাভূমিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে জলসম্পদের কিন্তু চরম সংকট দেখা দিতে পারে। আমরা এই জলসম্পদের সংকট সম্পর্কে পরে আলোচনা করব। এখন আমরা আ জলসম্পদের যে বিভিন্ন দিক, যেমন নলকূপ বা কূপ বা নদী, খাল বা ভৌমজলের যে ব্যবহার রয়েছে এবং অতিরিক্ত ব্যবহারে কি সমস্যা রয়েছে, এগুলো সম্পর্কেও একটু জানবো। ঠিক আছে? তার আগে পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের দেওয়া তথ্য তোমরা দেখো। দেখো এখানে দুটি টেবিল দেওয়া রয়েছে। টেবিল 1, টেবিল 2, জলের ব্যবহার, আর এখানে মোট জলের চালচিত্র দেওয়া রয়েছে। পাশের দুটি টেবিল থেকেই বুঝতে পারা যায় যে জলের চাহিদা সংকট মাত্রায় পৌঁছেছে। যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং আমাদের জীবনযাত্রার মান যেভাবে উন্নত হচ্ছে, তাতে কিন্তু সব ক্ষেত্রেই জলের চাহিদা বাড়ছে। আমাদের দিনের পর দিন কত কি হচ্ছে? আমরা উন্নত হচ্ছি। সাথে কি হচ্ছে? না আমাদের কিন্তু জনসংখ্যাও বাড়ছে। জনসংখ্যা বাড়ছে তো আমাদের। ফলে যদি জনসংখ্যা বাড়ে তাহলে আমাদের জীবনযাত্রার মানের উন্নত ঘটবে। ফলে জলের যে চাহিদা বা জলের যে ব্যবহারের পরিমাণ সেটাও কিন্তু দিনের পর দিন বেড়ে যাবে। স্বাভাবিক। আমাদের রাজ্যে যে পরিমাণ জল রয়েছে তার অর্ধেকের কাছাকাছি ব্যবহার করা হয় সেচ কাজের জন্য। অর্থাৎ যদি আমাদের রাজ্যে ১০০% জল থাকে তার মধ্যে 50% জল কিসে ব্যবহার করা হয় বলতো? সেচ কাজে। সেচ কাজ মানে ফসল ফলাতে যে কৃষি জমিতে জল দেওয়া হয় না? সেটাকে কিন্তু বলা হয় সেচ কাজ। জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে? একদিকে যেমন ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে, ফলে ফসল উৎপাদন বাড়াতে গিয়ে এই যে জলসেচের পরিমাণ সেটাও কিন্তু বাড়াতে হচ্ছে। যদি জলসেচ ব্যবস্থা উন্নতি না হয় তাহলে ফসল কি আরো ভালো হবে? হবে না। তাহলে জনসংখ্যার চাপ যখন বাড়ছে, ফসলের উপর তার চাপ পড়ছে। ফলে ফসল বাড়ানোর জন্য কিন্তু জলসেচের উপরেও কিন্তু চাপ পড়ছে। তাই জল সংরক্ষণ কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাই তো? দেখো এখানে মোট ভূপৃষ্ঠ জল রয়েছে ১৩২.23%। এবারে তার মধ্যে আমরা ব্যবহার করতে পারছি কত? ব্যবহারযোগ্য জল মাত্র 53.10। ভৌমজলের পরিমাণ দেখো, যা রয়েছে সেটাই আমরা ব্যবহারযোগ্য করছি। কারণ আমরা আহ, যে জল খাই বা যে জল রান্নার কাজে ব্যবহার করি সেগুলো কি ভৌমজল তো।
তাহলে এই ভৌম জল কিন্তু বেশি পরিমাণে আমরা ব্যবহার করি। মোট জল 147, সেখান থেকে 67.70% কিন্তু ব্যবহারযোগ্য জল। টেবিল 2 তে দেখো, কৃষিক্ষেত্রে সব থেকে বেশি জল ব্যবহার করা হয় কত না 77.10% কিন্তু জল ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে। এছাড়া গৃহস্থালী ক্ষেত্রেও জল ব্যবহার করা হয়। বাড়ির নানা রকম কাজকর্ম হয় তো, সেখানে তো জল ব্যবহার করি আমরা, করি না? স্নান করা, রান্না করা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এগুলো কিন্তু সবই হলো কি না গৃহস্থালী। এরপরে শিল্প কাজে দেখো কতটা জল ব্যবহার হচ্ছে। বড় বড় শিল্প কারখানাও কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়, তাই তো? এছাড়া তাপশক্তি উৎপাদন, নৌ পরিবহন, বনাঞ্চল, অন্যান্য মোট 134.30 কিন্তু পার্সেন্ট জল কিন্তু আমরা ব্যবহার করছি, জলের ব্যবহার এগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো উপযোগিতা, অভাব পূরণের ক্ষমতা থাকায় জল আমাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। জল কিন্তু সম্পদ, তাই আমরা কি বলি জল সম্পদ। আর সম্পদ তোমরা এর আগে পড়ে এসেছো, কাকে বলবো সম্পদ বলো তো? তোমরা কিন্তু সপ্তম অধ্যায়ে সম্পদ সম্পর্কে পড়ে এসেছো। তাহলে সম্পদ কাকে বলবো? যে বস্তু মানুষের চাহিদা পূরণ করছে, যার নিজস্ব গুণ রয়েছে বা কার্যকারিতা রয়েছে, যার ফলে মানুষ কিন্তু তার থেকে তার চাহিদা বা সেখান থেকে সে তার প্রয়োজন মেটাচ্ছে যে বস্তুর দ্বারা, অর্থাৎ মানুষের কাজে লাগছে, তাকে আমরা সম্পদ বলবো। তাহলে জল কিন্তু মানুষের জীবন বাঁচিয়ে রাখে। এছাড়া বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু জলের প্রয়োজন হয়। চাষবাস থেকে শুরু করে সমস্ত কাজে জলের প্রয়োজন। তাই জল কিন্তু গুরুত্বপূর্ণ একটি সম্পদ। পৃথিবীতে যে কটা সম্পদ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ বলা হয় কাকে বলতো? জল সম্পদকে। পশ্চিমবঙ্গের জল সম্পদের শ্রেণীবিভাগ নিচে ছকের আকারে দেখানো হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে জল সম্পদ রয়েছে তাকে কিন্তু কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি ভাগ দেখো? জল, উপরে রয়েছে জল সম্পদ। কি কিভাবে ভাগ করা আছে? দুটি ভাগে, ভূপৃষ্ঠস্থ জল আর ভূগর্ভস্থ জল। আমরা পৃথিবীর উপরে থাকি, তাই তো? তাহলে ভূপৃষ্ঠের উপরে থাকি আমরা। ভূপৃষ্ঠের উপরে প্রবাহিত যে জল সেগুলোকে আমরা কি বলবো? ভূপৃষ্ঠস্থ জল, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে অবস্থান করছে। ভূগর্ভস্থ জল কোনটা? যেটা ভূমিভাগের নিচে রয়েছে, মাটির তলায় যে জলটা রয়েছে, ভৌম জল যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা কি বলবো? ভূগর্ভস্থ জল। এই ভূপৃষ্ঠস্থ জলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রবাহমান জল, যেমন নদী, খাল, এগুলো কি জল প্রবাহ হয়। আবার দ্বিতীয় রয়েছে কি স্থির জল। স্থির জল কোনগুলো? দেখবে কোনো জলাশয় বা বিল বা হ্রদ, এগুলো কি হয় জল কিন্তু স্থির থাকে। তাহলে ভূপৃষ্ঠের জল দুই ভাগে ভাগ করা যাচ্ছে, প্রবাহমান জল আর স্থির জল। আর ভূগর্ভস্থ জলকে দেখো, আবহিক জল, মহাসাগরীয় জল, সহজাত জল, উৎসারিত জল, তাই না? অনেক ভাগে ভাগে কিন্তু ভাগ করা যাচ্ছে। আমরা এই প্রথমে ভূপৃষ্ঠস্থ জল সম্পর্কে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? দেখো তাহলে তোমরা, দেখো ক রয়েছে ভূপৃষ্ঠস্থ জল। ভূপৃষ্ঠস্থ জলকে আমরা কবে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। কি কি সেই ভাগগুলো? প্রবাহমান জল, দেখো এক নম্বর কি রয়েছে? প্রবাহমান জল। দু নম্বর কি রয়েছে? স্থির জল। দেখো মাটির উপরে সঞ্চিত জলই ভূপৃষ্ঠের জল নামে পরিচিত, অর্থাৎ মাটির উপরের স্তর, উপরে ভাগে যেখানে আমরা বসবাস করি। দু ধরনের, প্রবাহমান আর স্থির জল। এক নম্বর দেখো বলছে পশ্চিমবঙ্গের সন্নিহিত বঙ্গোপসাগরের মহীসোপান পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক জল এবং পশ্চিমবঙ্গের যে প্রবাহিত নদী খালগুলিতে যে জল রয়েছে তার উপস্থিতিকে কি বলা হচ্ছে বলতো? প্রবাহমান জল। অর্থাৎ নদ নদীর জল জোয়ার ভাটা হচ্ছে, প্রবাহ হচ্ছে। এছাড়া নদ নদীর যে পার্বত্য অঞ্চলের জল তোমরা একটু আগে পড়েছিলে না, তা সেই জল কিন্তু উত্তরবঙ্গের জল ভূমির ঢাল অনুসারে কিন্তু প্রবাহ হচ্ছে, এইগুলোকে কি বলা হচ্ছে? প্রবাহমান জল। অপরদিকে স্থির জল কি? প্রধানত চতুর্দিক স্থলবেষ্টিত বা স্থলভাগ দিয়ে ঘেরা বিভিন্ন অবনমিত বা নিচু স্থানে যে জল থাকে তাকে কিন্তু আমরা স্থির জল বলি। উদাহরণ কি? পুকুর, তাই তো? বিল, হ্রদ, কোনো জলাশয়, এগুলো কি যে চারিদিকে উঁচু জায়গা, মাঝখানে নিচু জায়গা, সেখানে জল ধরে রয়েছে, তার কোনো প্রবাহ হয় না, তাহলে সেটাকে বলা হচ্ছে কিন্তু স্থির জল। তাহলে তোমরা প্রবাহমান জল আর স্থির জল কাকে বললে, কাকে বলে জানতে পারলে? দেখো এটা হচ্ছে প্রবাহমান জল।
জল কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে চলেছে ভূপৃষ্ঠের উপরে। দেখো এই যে স্থির জলের, এখানে লেখা রয়েছে স্থির জলের উৎস কি। দেখো কি রয়েছে, লেগুন বা উপহ্রদ, সুন্দরবন, সুন্দরবন জোয়ারের সৃষ্ট জলাভূমি, প্লাবনভূমির দ্বারা সঞ্চিত জল, এছাড়া পুকুর ও ডোবার জল, নদী নদী থেকে কেটে আনা যে জল তার মাধ্যমে মাছ চাষ বা ভেড়ি যেগুলো হয় সেগুলোও কিন্তু স্থির জলের। এছাড়া শহরের জল সঞ্চিত হয় জলাভূমিতে, পর্বত বা উপহ্রদের পাদদেশের জলাভূমি, এগুলো কিন্তু সব হলো কি না স্থির জলের উৎস। কি কি বললাম তাহলে, পুকুর, ডোবা, জলাভূমি, ভেড়ি, এছাড়া প্লাবনভূমির জল, লেগুন বা উপহ্রদের জল, এগুলো সব হলো স্থির জলের উদাহরণ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো প্রবাহমান জল ও স্থির জলের মধ্যে পার্থক্য কি রয়েছে। অবস্থান খুবই সহজ, প্রবাহমান জল সাধারণত চতুর্দিক স্থলবেষ্টিত হয় না। প্রবাহমান জল কি হবে, চারিদিকে কি স্থলভাগ দ্বারা বেষ্টিত হবে, হবে না, তাহলে সে প্রবাহ করবে কি করে, তাহলে প্রবাহমানের জলে কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে না। অপরদিকে স্থির জল, উদাহরণ কি পুকুর, পুকুরের চারিদিক কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে। দ্বিতীয়ত কি আয়তন, প্রবাহমান জল আয়তনে বিশাল আকৃতির হয়ে থাকে, তাই ভূমির ঢাল এবং নিয়ত বায়ুপ্রবাহ এই জলের সঞ্চালনের মূল ভূমিকা পালন করে। প্রবাহমান জল এক স্থান থেকে অন্য স্থানে বয়ে যাচ্ছে, সেটা নদী হতে পারে, অর্থাৎ এটা বিরাট অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করে। অপরদিকে স্থির জল কি, আয়তন অনেকটা ছোট হয়, তাই না। এই জল কিন্তু বাইরে থেকে প্রযুক্তি কোনো বল দ্বারা কার্যকর হয় না। 3 নম্বর, ব্যবহার, প্রবহমান জলের ব্যবহার বহুমুখী, অর্থাৎ যে জলটা প্রবহমান, যেমন নদীর জল বা কোনো খালের জল, সেই খালের জল বা নদীর জলের ব্যবহার কিন্তু বহুমুখী। কি কি, বিশেষত জলবিদ্যুৎ উৎপাদনে এই জলকে কাজে লাগানো যায়। এছাড়া পরিবহন ক্ষেত্রে এই প্রবহমান জল, মাছ চাষ ইত্যাদি কিন্তু হয়ে থাকে। অপরদিকে স্থির জল কি হয় না, গৃহস্থালীয় যে কাজকর্ম বা সেচের কাজে জল দান করা বা জল দেওয়া, এইসব কাজগুলিতে কিন্তু কি প্রয়োজন না স্থির জলের প্রয়োজন। দূষণের সম্ভাবনা, প্রবহমান জলে দূষণ সম্ভাবনা কম, স্থানীয়ভাবে দূষিত হলেও তা অপসারিত হয়ে দূষণ মাত্রা কিন্তু কমিয়ে ফেলে। তাহলে প্রবহমান জলে কিন্তু দূষণ মাত্রা কম, কারণ যদি কোনো একটা স্থানে দূষণ হয় সেই স্থানে কিন্তু সেই জলটা পরিবাহিত হওয়ার মাধ্যমে দূরে চলে যাচ্ছে, ফলে পরে কিন্তু সেই দূষিত অপসারিত হয়ে যাচ্ছে, দূষিত জলটা কিন্তু অপসারিত হয়ে যাচ্ছে। অপরদিকে কি বলছি না, স্থির জলের দূষণ সম্ভাবনা কিন্তু খুব বেশি, যেহেতু চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত থাকে, তাই এর দূষণ মাত্রা কিন্তু ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। তাহলে এটা কি দাঁড়ালো, যে প্রবাহমান জল আর স্থির জলের মধ্যে পার্থক্য। এরপরে খ দেখো কি রয়েছে, খ রয়েছে ভূগর্ভস্থ জল। ভূগর্ভস্থ জল কোনটা, মাটির নিচের যে জল রয়েছে তাকে আমরা কি বলবো, ভূগর্ভস্থ জল। বৃষ্টি বা বরফ গলা জল যখন মাটির উপর দিয়ে বয়ে চলে, তখন এই জলের কিছু অংশ চুমিয়ে মাটির ভিতরে কিন্তু প্রবেশ করে। তাহলে যখন বৃষ্টি হয় বা যখন আহ, বরফগুলো জল এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন মাটির ভেতরেতে কিন্তু জলগুলো চুঁয়ে যায়। তোমরা সমভূমি অঞ্চলে যারা বসবাস করো তারা দেখেছো না, যে বৃষ্টি হলো জলটা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জলটা কিন্তু আস্তে আস্তে আর থাকে না, নেমে যায়। তাহলে কি হয় সেটা, না মাটির তলায় কিন্তু ভূগর্ভে কিন্তু সেই জলটা প্রবেশ করে। এই জলই কিন্তু পরে ভূগর্ভস্থ জলে পরিণত হয়। যদিও ভূগর্ভস্থ জলের আরো কিছু উৎস রয়েছে, তাহলে কেবলমাত্র বৃষ্টির জল ও বরফ গলা জল কিন্তু ভূগর্ভস্থ জলের উৎস নয়। যদি তোমাদের পরীক্ষায় আসে দুটি ভূগর্ভস্থ জলের উৎসর উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে, ভেরি গুড, যে বরফ গলা জল এবং বৃষ্টির জল। যদিও বলছে যে এই ভূগর্ভস্থ জল শুধু উৎস যে এই দুটি তা কিন্তু নয়, সমুদ্রের কাছের ভূমিভাগগুলোতে কিছু পরিমাণ সমুদ্রের জল ঢুকে ভূগর্ভের জল কিন্তু ভান্ডারকে পরিণত করে। দেখো এই যে নিচে ছবি রয়েছে, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জল কিন্তু চুঁয়ে মাটির তলায় প্রবেশ করছে। এছাড়া এই যে নদ নদীর জল সেটাও কিন্তু, বা বরফ গলা জল সেটাও কিন্তু মাটির তলায় প্রবেশ করছে। আর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে কি হয়, সমুদ্রের কাছের যে অঞ্চল, সেই সমুদ্রের কাছের অঞ্চলে মাটির তলা থেকে কিন্তু সেই জলটা ধীরে ধীরে স্থলভাগের দিকে সম্প্রসারিত হয়। অর্থাৎ স্থলভাগের নিচে যে জলভাগ রয়েছে তাতে কিন্তু পূরণ করতে সমুদ্র অনেকাংশে সাহায্য করে সেই ভূগর্ভের জলটাকে ভর্তি করতে। ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার আগে এই অংশে অগভীর জলাশয় ছিল,
তোমরা সকলেই জানো যে টেথিস সাগর ছিল, ভঙ্গিল পর্বত যেখানে বর্তমানে আছে সেখানে আগে টেথিস সাগর ছিল। সেই সাগর কি, সেই সাগরের যে পলি ছিল সেগুলো ভাঁজ খেয়ে দুপারের প্রবল অভিসারী চাপের ফলে ভাঁজ খেয়ে কিন্তু ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এই জলাশয়ের জল শিলাস্তরের ভাঁজে কিন্তু মধ্যে থেকে যায়। ছিল জলাশয়, দুপাশে চাপ পড়ার ফলে সেই জলাশয়টা পলি ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে গেছে, ফলে জল কিন্তু শিলাস্তরের মধ্যে অনেকাংশে থেকেই গেছে। আবার অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তরে কিছু গ্যাস রূপান্তরিত হয়ে জলে পরিণত হয়। ভূ অভ্যন্তরের মধ্যে বিভিন্ন গ্যাস রয়েছে। তোমরা অগ্নুৎপাত সম্পর্কে জেনেছো যে ভূ অভ্যন্তরে কোনো ফাটল দিয়ে যখন গলিত ম্যাগমা লাভারূপে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে তখন তাকে অগ্নুৎপাত বলে। এই সময় কিন্তু কিছু কিছু গ্যাস থাকে যেটা কিন্তু জলে রূপান্তরিত হয়ে যায়। এইভাবে ভূগর্ভস্থ জল কিন্তু সঞ্চিত হচ্ছে। তাহলে তোমরা কিন্তু ভূগর্ভস্থ জলের অনেকগুলি আহ, ভান্ডার সম্পর্কে জানলে, কিভাবে ভূগর্ভস্থ জল সঞ্চিত হচ্ছে মাটির তলায়, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের উপস্থিতি নিম্নরূপ। এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে ম্যাপের সাহায্যে দেখো তোমাদের দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে ভূগর্ভস্থ জলের পরিমাণ কেমন, অর্থাৎ ভৌমজল মাটির নিচের জল কেমন পরিমাণে রয়েছে। সব থেকে বেশি কোথায় রয়েছে দেখো তো ছবিতে, দেখো এখানে রয়েছে, দেখো হাজারেরও বেশি। কোনটা? না, নদিয়া, মুর্শিদাবাদ, এই অঞ্চল দুটিতে কিন্তু সব থেকে বেশি ভৌমজল রয়েছে। দেখো আমরা প্রথম থেকে পড়ি যে পুরুলিয়া ও কোচবিহার জেলায় 200,000 কিউবিক মিটার বা কম ভূগর্ভস্থ জল কিন্তু উপস্থিত রয়েছে। পুরুলিয়া কোনটা? এই স্থান। তাহলে এই পুরুলিয়া কিন্তু, কোচবিহার কিন্তু আহ, দেখো পুরুলিয়া মালভূমি অঞ্চল এবং কোচবিহার কোথায় রয়েছে? এই যে উপরে এইখানে উত্তরবঙ্গের একটি জেলা। তাহলে এই দুটি জেলাতে কিন্তু জলের পরিমাণ যথেষ্ট কম রয়েছে। আর কোথায় রয়েছে দেখো কম? 200 থেকে 600,000 কিউবিক মিটার ভূগর্ভস্থ জলের সঞ্চয় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও হাওড়া জেলায়। কোথায় হাওড়া জেলা কোথায়? এটা কলকাতা, এর পাশে রয়েছে হাওড়া। এই হাওড়া জেলাতে কিন্তু রয়েছে কত? না 200 থেকে 600,000 কিউবিক মাটির তলায় জল রয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা ও বীরভূম জেলায় কিন্তু 600 থেকে 800,000 কিউবিক মিটার জল ভূগর্ভস্থে রয়েছে। তাহলে এই অঞ্চলগুলোতে রয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কত না 600 থেকে 800,000 কিউবিক জল কিন্তু ভূগর্ভের নিচে সঞ্চিত আছে। আর কোথায় রয়েছে দেখো? উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, হুগলি ও বর্ধমানে 800 থেকে 1,000। তাহলে কি বলছে যে এই দুটি স্থানে উত্তর ও দক্ষিণ, এই টোটাল এই তিনটি স্থানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, এই অঞ্চলগুলোতে কি রয়েছে বা বর্ধমান, এখানে কিন্তু রয়েছে হাজার আর 1,000 কিউবিক মিটার ভূগর্ভস্থ জল রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় রয়েছে 1,000 থেকে 14,000 কিউবিক মিটার ভূগর্ভস্থ জল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সব থেকে বেশি কিন্তু জল রয়েছে কোন স্থানে, ভূগর্ভস্থ জল কোন স্থানে রয়েছে? নদিয়া এবং মুর্শিদাবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন দুটি জেলাতে সব থেকে বেশি ভূগর্ভস্থ জল রয়েছে, তখন তোমরা কি বলবে? ভেরি গুড, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভূগর্ভস্থ জলটি বেশি রয়েছে। আচ্ছা, এখানে দেখো ছকের মাধ্যমে তোমাদের দেওয়া আছে হাজার বেশি, 800 থেকে হাজার, 600 থেকে 800 এবং 200-এরও কম। অর্থাৎ 200-এরও কম স্থানগুলো হচ্ছে এইগুলো, জলপাইগুড়ি, দার্জিলিং। তারপরে 200 থেকে 600-এর মধ্যে কোথায় রয়েছে? এই পুরুলিয়া। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে। নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহার, অর্থাৎ এই যে জল সম্পদের মধ্যে ভূগর্ভস্থ জল ও ভূ পৃষ্ঠের জল রয়েছে, তার মধ্যে ভূপৃষ্ঠের জল কি? নদ নদী ও খালের জল। তাহলে সেই ভূপৃষ্ঠের যে জল, নদ নদী ও খালের জল কোন কোন বহুমুখী কাজে ব্যবহার হয় সেটা একটু লক্ষ্য করো। নদ নদী ও খালের জলে যখন একাধিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করা হয় তখন জলের এইরূপ ব্যবহারকে বহুমুখী ব্যবহার বলা হয়। নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুবিধাগুলি কি কি রয়েছে? আগে দেখো কি কি কাজে ব্যবহার করা হয়। দেখো এই যে
নদ নদী ও খালের জলের ব্যবহার। জলসেচ করা হচ্ছে, অর্থাৎ কৃষিক্ষেত্রে লাগছে। পর্যটন করা হচ্ছে, অর্থাৎ এই নদীতে বা খালে কিন্তু পর্যটন করা হয়, মাছ চাষ করা হয়, তাই তো? আর কি হয়? শিল্পে জল সরবরাহ করা হয়। শিল্প কাজে প্রচুর জলের প্রয়োজন হয়, কিন্তু সেগুলো মেটায় কে? না নদীর জল। এছাড়া পানীয় জল রয়েছে। বর্তমানে এই নদীর জলগুলো কিন্তু পিউরিফাইড করে পানীয় জল তৈরি করা হচ্ছে, সেটাতেও ব্যবহার করা হচ্ছে। আর কি? না জলপথে পরিবহন, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, বহু ক্ষেত্রে কিন্তু নদ-নদী ও খালের জলের বহুমুখী যে ব্যবহার, সেগুলো লক্ষ্য করা যায়। এবারে এই নদ-নদী ও খালের যে বহুমুখী ব্যবহার সম্পর্কে জানলাম কোন কোন ক্ষেত্রে, কি কি সুবিধা আমাদের হয়, সেটা আমাদের জানতে হবে। দেখো, প্রাথমিকভাবে জল কেবলমাত্র মানুষের তৃষ্ণা মেটাতে, স্নান ও রান্নার কাজে ব্যবহার করা হতো। অর্থাৎ প্রাথমিকভাবে এই কাজগুলোই করা হতো, সেই প্রথম থেকে চলে আসছে, আদিম যুগ থেকে চলে আসছে এই কাজগুলো। এরপর শিক্ষা ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে জলের কিন্তু বহুমুখী ব্যবহার বেড়ে চলেছে। অর্থাৎ মানুষ যতদিন তার উন্নতি লাভ করছে এবং জলের যে বহুমুখী ব্যবহার সেটা কিন্তু ধীরে ধীরে সে বাড়িয়ে ফেলছে। দেখো কোন কোন ক্ষেত্রে হচ্ছে। নদী ও খালের উপর বাঁধ দিয়ে নদীর জলের গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করছে মানুষ। এটা একটা সুবিধা তো। এর উদাহরণ কি? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে ডিভিসি, তাই তো? দামোদর নদীর তীরে গড়ে ওঠা একটা বহুমুখী নদী পরিকল্পনা, যার নাম ডিভিসি। বন্যা, প্রাথমিকভাবে বন্যা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু এই ডিভিসি গড়ে তোলা হয়েছিল। কিন্তু বর্তমানে কেবলমাত্র শুধু বন্যা নিয়ন্ত্রণ নয়, মাছ চাষ, পর্যটন, জলবিদ্যুৎ উৎপাদন, ব্যাপক ক্ষেত্রে কিন্তু এই ডিভিসি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে জলসেচ ব্যবস্থা চালু হওয়ার সাথে সাথে এক ফসলি চাষের জায়গায় বহু ফসলি শস্য কিন্তু মানুষ চাষ করতে উদ্যোগী হচ্ছে। অর্থাৎ বর্ষাকালে মানুষ আগের মতো চাষ করত, তাছাড়া অন্য সময় জল পেত না। কিন্তু এই যে জলসেচের ব্যবস্থা চালু হওয়ার ফলে মানুষ কিন্তু সারা বছর জুড়ে কিন্তু বিভিন্ন রকম ফসলের চাষ করছে, বহু ফসলি চাষ করছে। একটা ফসলি চাষ করার পর কিন্তু জমি ফেলে রাখছে না। এই বহু ফসলি কৃষি চালু না হলে বহু পশ্চিমবঙ্গবাসী অর্ধাহারে বা অনাহারে কিন্তু মারা যেত। অর্থাৎ কৃষকরা সারা বছর কিন্তু একটা ইনকামের সুযোগ পাচ্ছে, তাই না? সারা বছর সে চাষবাস করতে পারছে। কেন পারছে? কারণ জলের সুবিধা রয়েছে। নদীর জল, খালের জল সে জলসেচে ব্যবহার করছে, তাই তো? তাহলে এটাও একটা সুবিধা। দেখো এই যে, আচ্ছা, এরপরে দেখো রয়েছে নদী ও খালের গভীরতা যত বজায় থাকবে তত বৃষ্টির জল অতিরিক্ত খাল ও নদীর মাধ্যমে কিন্তু সমুদ্রে গিয়ে পড়বে। ফলে কি হবে? খাল ও নদী বন্যা নিয়ন্ত্রণের ভূমিকা পালন করবে। যদি খাল ও নদীর গভীরতা বজায় থাকে, গভীরতা থাকে, তাহলে বৃষ্টির জল অতিরিক্ত হলে কি হবে? সেই বৃষ্টির জল কিন্তু অতিরিক্ত গুলো কোথায় যাবে? নদীতে যাবে। সেই নদী থেকে জলগুলো আবার কিন্তু সমুদ্রে চলে যাবে। এইভাবে কিন্তু বন্যার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বহু নদী জলপথ পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? ভাগীরথী, হুগলি নদী। এই নদীতে পরিবহনের কাজ চলে, কিন্তু দেখো এরকম ফেরি বোট কিন্তু চলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য মানুষকে। এখন উন্নত হয়েছে যে গাড়ি ঘোড়া, রেল, সড়কপথ উন্নত হয়, কিন্তু এই ফেরি যোগাযোগ বর্তমানে এপার থেকে ওপার হওয়ার জন্য হচ্ছে। আগে কিন্তু অনেক দূরে দূরে কিন্তু এই ফেরির মাধ্যমে যাতায়াত করা হতো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ভাগীরথী হুগলি নদীর জল পরিশোধন করে কলকাতাবাসীর পানীয় জলের চাহিদা মেটানো হচ্ছে। তাহলে ভাগীরথী হুগলি নদীর আমাদের কলকাতা শহর কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে কলকাতা শহরে কিন্তু একটা জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে, মানে অসংখ্য জনসংখ্যা, মহানগরে পরিণত হয়েছে কলকাতা, তাই তো? ফলে এই বিপুল মানুষের যে জলের চাহিদা সেটা কিভাবে মেটাচ্ছে? না পার্শ্ববর্তী যে হুগলি নদী রয়েছে সেখান থেকে জলটা পরিশোধন করার মাধ্যমে পানীয় জলে পরিবর্তন করা হচ্ছে। ফলে কলকাতা শহরবাসীর জলের যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশে মেটানো যাচ্ছে এই নদ নদীর জলের মাধ্যমে। এটাও একটা গুরুত্বপূর্ণ সুবিধা। আর কি রয়েছে? পশ্চিমবঙ্গের খাল ও নদীর পাশে গড়ে ওঠা শিল্প কারখানাগুলি খাল ও নদীর জল ব্যবহার করা হয়। দেখো এই যে তোমরা ছবিটা দেখছো এখানে,
এটা কিন্তু একটা শিল্প কারখানা। এই শিল্প কারখানাগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে সেই জলের চাহিদা মেটাচ্ছে কে? না, এই বিপুল পরিমাণ জলের চাহিদা মেটাচ্ছে কিন্তু খাল বা পার্শ্ববর্তী অঞ্চলের নদ নদী। এরপর রয়েছে দেখো, নদী উপত্যকায় যেসব অংশে পর্যটন শিল্প গড়ে উঠেছে, সেই অংশে পর্যটকদের প্রায় প্রতিটি চাহিদাই সেখানে স্নানাদি বা ধর্মীয় কাজে নদীর জলকে কিন্তু পর্যটকরা ব্যবহার করতে পারছে। অর্থাৎ নদীর জলকে আমরা পর্যটন হিসেবে, ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারছি। অনেকে সুন্দরবনে ঘুরতে যাও, যাও তো, তাহলে সেখানে আমরা বোটে করে কি ঘুরতে যাই তো, তাহলে সেটা কিন্তু পর্যটন করা হচ্ছে। এই প্রবাহমান জল একটা নদী উদাহরণ, তার মাধ্যমে কিন্তু পর্যটনও করা সম্ভব। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো, নদ-নদী ও খালের জলের বহুমুখী অতি ব্যবহারের অসুবিধা। আচ্ছা, এই যে আমরা জলটা ব্যবহার করছি, পৃষ্ঠপ্রবাহের জল যেমন নদী খালের জল, অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? দেখো, অতিরিক্ত জলসেচের কারণে মাটির উপরের খনিজ নিচের স্তরে চলে যাচ্ছে। কিছুদিন পরে সেটি চাষবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিরিক্ত যখন আমরা জলটা সেচ করছি, জলসেচের মাধ্যমে মাটির কি হচ্ছে না, মাটির উপরে খনিজ থাকে, সেগুলো কি উদ্ভিদের পুষ্টি যোগায় বা খাদ্য তৈরিতে সাহায্য করে। কিন্তু সেই খনিজগুলি কিন্তু ধীরে ধীরে মাটির তলায় প্রবেশ করে যাচ্ছে, মাটির তলার দিকে চলে যাচ্ছে। ফলে চাষবাসের যে ভূমিটা রয়েছে, সেটা কিন্তু চাষবাসের অযোগ্য হয়ে পড়ছে। আর কি রয়েছে? দেখো, নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহার করলে নদী ও খালে প্রচুর পলির সঞ্চয় হয়। ফলে এগুলিতে নাব্যতা নষ্ট হয়, অর্থাৎ গভীরতা কিন্তু দিনের পর দিন কমে যায়। বর্ষা যখন অতিরিক্ত হবে, তখন এই বর্ষার জল ধরে রাখতে না পেরে নদীগুলির জল কিন্তু দুপারে দুকূলে ছাপিয়ে যাবে। ফলে বন্যার যে পরিস্থিতি, সেটার সম্মুখীন কিন্তু মানুষকে হতে হবে। এই দুটো কি, এই দুটো অসুবিধা অতিরিক্ত জলসম্পদ ব্যবহারের ফলাফল, নদ নদী আর খাল বিশেষ করে। আর কি রয়েছে অসুবিধা? দেখো, এটাও কিন্তু অসুবিধা। নদী ও খালের জলের উপর অতিরিক্ত পরিবহনের কাজ চলতে থাকলে সেই পরিবহনের মাধ্যমগুলি দ্বারা জলদূষণের মাত্রা কিন্তু বাড়বে। অবশ্যই মাত্রা বাড়বে। কারণ এই যে লঞ্চ, বিভিন্ন ফেরি যানগুলো চলাচল করে, সেগুলো কি হয় না, পেট্রোল বা ডিজেলে চলে। ফলে অতিরিক্ত যদি নদীর উপরে চাপ পড়ে যায়, এগুলো নদীর জল কিন্তু দূষিত হবে। আর কি রয়েছে? নদী বা খালের জলকে পানীয় জলে পরিণত করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। কলকাতা শহরে যে জলের চাহিদা মেটানো হচ্ছে বর্তমানে ঠিকই, কিন্তু সেই যে মেশিন প্রতিস্থাপন করা, নোংরা জলকে পানীয় জলে রূপান্তরিত করা, প্রচুর পরিমাণে কিন্তু ভারী ভারী যন্ত্রপাতি লাগে এবং এর খরচটাও কিন্তু অনেক বেশি। দেখবে বর্তমানে আমরা কিন্তু জল, কলকাতা শহরে যারা থাকো তারা জানো, জল কিন্তু তোমরা কিনে খাও, বা স্নান করার জল বা অন্য কোনো জল ব্যবহারের জন্যও কিন্তু টাকা দিতে হয়। দিতে হয় তো? তাহলে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অসুবিধা। এছাড়া দেখো, শিল্পে নদীর জল যেমন ব্যবহার হয়, তেমনি শিল্পে বর্জ্য পদার্থ নদীতে কিন্তু অপসারিত করা হয়। আর শিল্পে উৎপাদিত যে অপসারিত বা বর্জ্য পদার্থগুলি, সেগুলো নদীতে ফেলা হচ্ছে। ফলে নদী ও খালের যে জলের গুণ, সেই গুণ কিন্তু কমে যাচ্ছে। দেখো ছবিতে, এরকম আবর্জনা নদীতে ফেলা হচ্ছে বা ভূপৃষ্ঠে বা প্রবহমান জলের উপরে ফেলা হচ্ছে। কলকারখানার এই যে বর্জ্য পদার্থ, সেগুলো নদীতে জলে ফেলা হচ্ছে। ফলে বর্তমানে নদী ও খালের জলের কিন্তু কি হচ্ছে, অতি ব্যবহারের ফলে কিন্তু দূষণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের আমার ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কূপ ও নলকূপ নিয়ে আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের জলসম্পদের যে সমস্যা রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে আজকের যেটুকু পড়লাম, সেখান থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলো একটু আমরা দেখে নেব। দেখো, পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ জলের উপস্থিতি কোন জেলায় সর্বাধিক? বলো, পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জলের উপস্থিতি কোন জেলাতে সর্বাধিক? ভেরি গুড। নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু সব থেকে বেশি ভূগর্ভস্থ জলের পরিমাণ বেশি। কম কোথায়? না, পুরুলিয়া, দার্জিলিং এই অঞ্চলগুলিতে, বা কালিম্পং, কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণ যথেষ্ট কম। দুয়ের দাগ কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে জলসম্পদ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সরি, পশ্চিমবঙ্গে জলসম্পদ কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? বলো, পশ্চিমবঙ্গ জলসম্পদ কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? ভেরি গুড। ঠিক ঠিক, ভালো, একদম ঠিক বলেছো যে কৃষিকাজে বা জলসেচের কাছে বেশি ব্যবহার হয়, তাই তো?
জলসেচ কৃষিক্ষেত্রে বেশি ব্যবহার হয়। 3 নম্বর, ভূগর্ভস্থ জল কাকে বলে? অর্থাৎ ভৌম জল, তাই তো? অর্থাৎ মাটির নিচে যে জল রয়েছে সেই হচ্ছে ভূগর্ভস্থ জল। এই ভূগর্ভস্থ জলের উৎস কি কি বলতো? ভেরি গুড। বরফ গলা জল, বৃষ্টির জল বা সমুদ্রের জল ইত্যাদি হলো ভূগর্ভস্থ জলের উৎস। ভূগর্ভস্থ ভূপৃষ্ঠস্থ জলকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি বলো? 2 ভাগে ভাগ করা যায়, কি কি? পৃষ্ঠ প্রবাহ, ভূপৃষ্ঠ প্রবাহ আর ভূগর্ভস্থ, যে মাটির নিচের জল, তাই তো? একটা মাটির উপরের জল, একটা মাটির নিচের জল। আচ্ছা, এরপর রয়েছে 5 নম্বর, দেখো, নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুবিধা লেখো। অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। কি কি সুবিধা তোমরা এক্ষুনি পড়লে? কৃষিক্ষেত্র, কলকারখানায় জলের যোগান, এছাড়া মাছ চাষ, তাই তো? গৃহস্থালীয় কাজ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু জলগুলি ব্যবহার করা হয়। 6 কি রয়েছে? নদ নদী ও খালের বহুমুখী অতি ব্যবহারের অসুবিধা। বর্তমানে কিন্তু এই অসুবিধাটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে, যে দূষণের মাত্রা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সেটা নদীর জল হোক, খালের জল হোক, তাই তো? কলকারখানা বর্জ্য পদার্থ, অতিরিক্ত পরিবহন ইত্যাদির জন্য কিন্তু নদী ও খালের জল দূষিত হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা জলসম্পদ সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছো। এরপর আমি এর পরের ক্লাসে জলসম্পদ পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।